সো আমরা বলতেছিলাম যে এই চ্যাপ্টারে কি কি পড়ানো হবে। চ্যাপ্টারে যেটা দেখানো হবে সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে নন পার্মানেন্ট যে জয়েন্ট গুলো আছে সেই জাতীয় পড়াশোনা এখানে হবে। এখানে ফার্স্ট অফ অল দেখানো হবে পাওয়ার স্ক্রু, তারপর বোল্ট আর বোল্টের কিছু টেকনিক্যাল যে সমস্ত স্ট্রেসের স্ট্রেনের সাথে রিলেটেড জিনিসপত্র সেগুলো দেখানো হবে এখানে। তো ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত যে আমাদের হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড যেগুলো আসলে বোল্ট বলো স্ক্রু বলো এগুলোর ক্ষেত্রে প্রথমেই আমাদের চোখে আসে। এরকম জিনিস এটাকে কি বলে অ্যাকচুয়ালি বলো তো? এটা একটা স্ক্রু, অনেকটা বোল্ট স্ক্রু একই রকম কিছু প্যারামিটার দিয়েই আসলে ডিফাইন করা হয়। এখানে দেখো তো এটা বুঝতে পারো কিনা যে এটা একটা স্ক্রু, এর সামনের যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে থ্রেড। দেখছো কখনো স্ক্রু? রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, তো এখানে দেখো এই স্ক্রুর এরকম অনেকগুলো টিপ থাকে বা এগুলোকে বলা হয় বেসিক্যালি হচ্ছে থ্রেড। এই থ্রেড গুলার ক্ষেত্রে যদি দেখো সবচেয়ে উপরের যে অংশ এগুলোকে বলা হয় হচ্ছে চেস্ট, নিচের যেগুলো একদম খাস এগুলোকে বলা হয় রুট। ঠিক আছে? সো সবচেয়ে মিনিমাম যে ডায়ামিটারটা এটাকে বলা হয় মাইনর ডায়ামিটার, সবচেয়ে বড় যে ডায়ামিটার এটাকে বলা হয় মেজর ডায়ামিটার। তো আমি যদি টপ থেকে টপ নেই তাহলে পাবো মেজর ডায়ামিটার, এবং কি বলে হচ্ছে বটম থেকে বটম যদি নেই তাহলে পাবো হচ্ছে মাইনর ডায়ামিটার। এবং মোটামুটি এই দুইটার অ্যাভারেজ করলে যেটা পাবো এটাকে বলা হয় পিচ ডায়ামিটার। ঠিক আছে? এটাকে বলা হয় পিচ ডায়ামিটার। এটাকে যদি একটা ওয়েভের মতো চিন্তা করো, দেখো একটা ওয়েভের মতো, তাহলে এই একটা টপ থেকে আরেকটা টপের যে ডিস্টেন্স বা একটা বটম থেকে আরেকটা বটমের যে ডিস্টেন্স এটাকে বলা হয় পিচ। এই যে থ্রেডের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এইটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। ঠিক আছে? এটার অর্ধেকটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। যেহেতু এখানে বলা আছে থ্রেড অ্যাঙ্গেল 2 আলফা, অ্যাকচুয়ালি পুরোটাকেই বলা হয় এখানে 2 আলফা দিয়ে দেখানো হয়েছে। একটা স্পেসিফিক দেখো এখানে থ্রেডের কথা বলা আছে এমজে থ্রেড। এই থ্রেডটা এইটার মতো না, এটার চেয়ে একটু ডিফারেন্ট। এটা যেমন পুরাপুরি হচ্ছে ইয়া করা আছে, এটা একটু কাটা আছে। দেখো এই জায়গাটা একটু স্মুথ করা আছে। এটা যেমন শার্প, এটা অতটা শার্প না। তো তোমাদের আসলে এই জায়গা থেকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিচ কাকে বলে, মাইনর ডায়ামিটার কি, মেজর ডায়ামিটার কি, আর পিচ ডায়ামিটার কি। সো সবচেয়ে ছোট যে ডায়ামিটারটা তুমি পাবা এই স্ক্রু থেকে সেটা হচ্ছে মাইনর ডায়ামিটার। সবচেয়ে বড় যেটা পাবা টপ টু টপ এটা হচ্ছে মেজর ডায়ামিটার। আর এই দুটার মাঝামাঝি যে জায়গায় পাবা ওটা হচ্ছে পিচ ডায়ামিটার। সো এখন শুরু করব আমি। সো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেকানিক্স অফ পাওয়ার স্ক্রু। এর আগে কখনো এটার নাম শুনছো তোমরা? না স্যার, কোথাও নাম শোনো নাই না? আচ্ছা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখার কথা হচ্ছে এটা গাড়ি যখন ধরো চলতে চলতে কোনো এক রাস্তার মাঝখানে কোনো এক জায়গায় একটা চাকা হচ্ছে লিক করলো, সেক্ষেত্রে ওই চাকাটা যখন ওখানে চেঞ্জ করতে হয় দেখছি স্যার। তখন সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা মেকানিজম আগে ইউজ করা হইতো, এখন হাইড্রোলিক করা হয়। সো এটাতে যেটা হইতো সেটা হলো যে আমি যদি এটাকে ঘুরাই, দেখো এটা অনেকটা ওয়ান গিয়ারের মতো। ওয়ান গিয়ারের নাম শুনছো তোমরা? তো এটাকে যদি ঘুরাই তাহলে এইটা উপরে নিচে ওঠানামা করবে। ঠিক আছে? সো এই যে ভার্টিক্যাল যে জিনিসটা দেখতেছো এটাকে বলা হয় পাওয়ার স্ক্রু। এটাকে ঘুরানোর মাধ্যমে এটাকে উপর নিচে ওঠানামা করা হয়।
বেসিক্যালি যখন অনেক বেশি লোড থাকে তখন আমরা ডিরেক্টলি হাত দিয়ে তুলতে পারি না, তখন সেক্ষেত্রে এইরকম পাওয়ার স্ক্রুর হেল্প নেওয়া হয়। এটা আস্তে আস্তে ঘোরানো হয়, এটা ঘোরানোর কারণে এটা উপরে নিচে ওঠানামা করে। সো আমাদের এখানে পাওয়ার স্ক্রুটা হচ্ছে মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় লেদ মেশিনে। দেখবা তোমাদের একটা লিড স্ক্রু নামে একটা কথা আছে, তো ওইখানে এটা আছে, এখানে এটার অ্যাপ্লিকেশন আছে। তারপর জ্যাক, জ্যাক বলতে যে গাড়ির ক্ষেত্রে যেটা, সেটাতে ইউজ করা হয়। তারপর স্ক্রু ফর ভাইসেস, প্রেসেস, প্রেস করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো এটা বিভিন্ন আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, এটা বিভিন্ন মেশিনে দেখা যায়। তো তোমরা আন্ডারগ্রেড লাইফে এটা দেখতে পাবা লেদ মেশিনে, এটা দেখতে পাবা বাস্তব জীবনে জ্যাকে, মানে গাড়ির কি বলে চেসিসকে ওঠানামা করার জন্য। তো এটার মেকানিজমটা আমরা দেখবো কিভাবে কাজ করে। তো দেখো, এটার যদি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম এখানে দেখা হয়, এরকম হতে পারে জিনিসটা যে ধরো এইটা হচ্ছে আমার সেই পাওয়ার স্ক্রুটা, উপরে একটা লোড আছে, কেমন, উপরে এটা ধরো একটা লোড, আর নিচে এটা যদি কোনো নাট হয়, দেখো এটা লেখা আছে এটা নাট, তাহলে এই নাটটা যদি আমি ঘুরাই তাহলে এই লোডটা উপরে নিচে ওঠানামা করবে না? জি স্যার। আমি যদি এই নাটটাকে ঘুরাই তাহলে এই লোডটা উপরে নিচে ওঠানামা করবে। তো আমার টার্গেটই হচ্ছে এই লোডটাকে কখনো উপরে তোলা, কখনো নিচে নামা। তো যদি আমরা একটু এই থ্রেডের, এখানে যে পাওয়ার স্ক্রুতে যে থ্রেড গুলো থাকে, এই থ্রেড গুলোর ধরন গুলো একটু দেখি। দেখো অনেক ধরনের থ্রেড আছে এখানে। তো বেসিক্যালি আমরা এখানে সবচেয়ে সিম্পল যেটা বোঝার জন্য সেটা হচ্ছে স্কোয়ার থ্রেড। আমরা এই স্কোয়ার থ্রেডটা দেখব, কেমন। তো স্কোয়ার থ্রেডটা আসলে এটা কেমন? স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে এই যে এখানে তোমরা ইয়েটা পাবা, থ্রেড বাই যেটা বলো এইটা পাবা, এইটার যে হাইট হবে, এইটার হাইটটা এইটার উইডথটা এক ইকুয়াল, মানে এই জায়গাটা হচ্ছে স্কোয়ার শেপের, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে স্কোয়ার শেপের। তাহলে এই একটা টিথের যে উইথ হবে, একটা গ্রুপের যে উইথ হবে, এই দুটো ইকুয়াল হবে না? এইটুকু জায়গা আর এইটুকু জায়গা ইকুয়াল না হলে তো একটার সাথে আরেকটা মেশ করবে না, বুঝতে জি পারছো? স্যার, একই একই হবে স্যার। এইটুকু জায়গার উইথ যতটুকু হবে এইটুকু জায়গার উইথও ততটুকু হবে। এটা আমাদের লাগবে পরে বুঝতে। সো এটার মেকানিক্সটা কিরকম, এটা কিভাবে কাজ করে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। উপর থেকে যদি এফ পরিমাণ লোড থাকে তাহলে আমরা এই নাটের মাধ্যমে দেখাচ্ছি যে এই নাটে এই লোডটা ক্যারি করবে। তাহলে আমি নাটটাকে যদি ঘুরাই এই লোডটা কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে। আমি আসলে কোন দিকে ঘুরাচ্ছি এইটার উপর ডিপেন্ড করবে এটা কোন দিকে কখনো উপরে উঠবে নাকি নিচে নামবে, ঠিক আছে। সো এখানে কিরকম মেকানিক্সটা থাকবে। আর এখানে দেখো এই যে পিস বলছিলাম তোমাদের, যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে পরের আরেকটা নির্দিষ্ট পয়েন্টের একই রকম পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে পিস। তাহলে এখান থেকে এইটুকু যদি পিস হয় তাহলে এই টিথের উইথটা কতটুকু হবে, বা এটা কি বলতে পারি আমরা, থ্রেডের উইথটা কতটুকু হবে? P/2 হবে না? এইটুকু যদি টোটালটা পি হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা পি হয়, পিস বলা হয় যেটাকে, টোটালটা যদি পি হয় তাহলে এইটুকু হবে P/2, বাকি এইটুকু হবে P/2। তো আমরা যদি এবার দেখার চেষ্টা করি যে এখানে মেকানিক্সটা কিরকম। আমি যখন নাটটাকে ঘুরাবো, নাটটাতে যখন ফোর্স অ্যাপ্লাই করবো, তখন এই পাওয়ার স্ক্রুটা কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে। সো আমি যদি উপরে ওঠার ক্ষেত্রে চিন্তা করি, লিফটিং দা লোড, লোডটাকে উপরে তোলার জন্য, সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই নাটের সাথে এই স্ক্রুর একটা ইয়া থাকবে না, ফ্রিকশন ফোর্স থাকবে না? জি স্যার থাকবে। এই নাটের সাথে এই স্ক্রুটা, পাওয়ার স্ক্রুটার একটা ফ্রিকশন ফোর্স থাকবে।
যদি খুবই আইডিয়াল হয় তাহলে ফ্রিকশন ফোর্সটা থাকবে, কিন্তু ইন রিয়েল বাস্তব কেসে একটা ফ্রিকশন ফোর্স থাকবে। আর একটা ফোর্স উপর থেকে যেটা আমি অ্যাপ্লাই করতেছি লোড দিয়ে, সেইটা একটা এফ থাকবে। ঠিক আছে, তো এবার যদি এটাকে আমরা যদি একটু ফ্রি বডি ডায়াগ্রাম আকারে দেখতে চাই তাহলে কেমন হবে খেয়াল করো। এই যে থ্রেড আছে, এই থ্রেডের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি বলা হয় ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটাকে যদি আমরা ল্যামডা বলি, তাহলে দেখো এটাকে এইটার প্যারালালি এখানে আঁকানো হয়েছে। ঠিক আছে, তো উপর থেকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে এই থ্রেডটাতে, বলো, উপর থেকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এফ। ঠিক আছে, মানে আমি যে লোডটা উপরে রাখছি ওই লোডটার জন্য যে ফোর্সটা পাচ্ছে সেটা হচ্ছে এফ। ঠিক আছে, তো এখানে একটা যেহেতু সারফেস আছে, এই সারফেসের নরমাল ডিরেকশনে একটা ফোর্স থাকবে, সেটাকে বলা হচ্ছে এন। আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে পি আর। এখন যেহেতু জিনিসটাকে আমি উপরে তুলতে চাচ্ছি, কোনো কিছুকে উপরে তুলতে চাইলে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে নিচের দিকে। ঠিক আছে, আমি যদি কোনো কিছুকে উপরে তুলতে চাই, মোশন যেই দিকে থাকবে ফ্রিকশন ফোর্সটা থাকে তার অপোজিট ডিরেকশন। বুঝতে পারছো এই এই চারটা ফোর্সের ডিরেকশন? স্যার পিআরটা এই ডিরেকশনে হইলো কেন? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, এটা আশা করতেছিলাম তোমাদের কাছ থেকে। হ্যাঁ, পিআরটা কেন এই ডিরেকশন হলো? বাকি তিনটা ফোর্সের ডিরেকশন বুঝতে পারছো? জি স্যার, একটা লোড, একটা হচ্ছে নরমাল ফোর্স, আর একটা হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, এখন আসো এই তিনটা ফোর্স দিয়ে কি ব্যালেন্স অবস্থায় থাকবে? তাহলে আরেকটা ফোর্স কোন দিকে হতে হবে? এই তিনটা যে দিকে আছে তার অপোজিট দিকে, কারণ তিনটা মিলে তো ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে অপরটা কোন দিকে হতে হবে? এইদিকে না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লিফটিং এর ক্ষেত্রে। এবার লোয়ারিং এর ক্ষেত্রে আমি যখন নিচে নামবো তখন ফ্রিকশন ফোর্সটা কাজ করবে উপরের দিকে। কেমন? তো উপরের দিকে যখন কাজ করবে, এটা হলো ফ্রিকশন ফোর্স উপরের দিকে, নরমালটা এই দিকে, আর লোডের জন্য ফোর্সটা হচ্ছে নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমাকে অ্যাপ্লাইড ফোর্সটা কোন দিকে হতে হবে? এটার অপোজিট ডিরেকশনে না, দেখো তো, পিআর এর অপোজিট ডিরেকশনে হতে হবে। তো লোয়ারিং এর ক্ষেত্রে যে দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, রাইজিং এর ক্ষেত্রে বা উপরে লিফটিং এর ক্ষেত্রে কিন্তু অপোজিট ডিরেকশন। জাস্ট এই ফ্রিকশন ফোর্স আর পিএল এই দুটার ডিরেকশন আলাদা। সো আমরা লিফটিং এর জন্য যেরকম ইকুয়েশন পাবো, লোয়ারিং এর জন্য কিন্তু সেরকম ইকুয়েশন পাবো না, একটু ডিফারেন্ট পাবো। যদি আমরা এটাকে, স্যার এখানে যেখানে নাট এবং স্ক্রুটা জয়েন হয়েছে ওই জায়গাটা না দেখানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি নাট এবং স্ক্রুর মাঝখানের যে ফোর্স গুলা, এই যে এই জায়গাগুলোতে যে নাট এবং স্ক্রু তাহলে এনগেজ তো অবস্থায়। পিআরটা কি নাট থেকে স্ক্রুর দিকে? হ্যাঁ, নাট থেকে স্ক্রুর দিকে। পিআর এবং পিএল যেটা আছে এটা হচ্ছে নাট থেকে স্ক্রুর দিকে। এই যে এই কালারটা দেখতেছো না, এটা পিঙ্ক কালার, স্ক্রুটা হচ্ছে পিঙ্ক কালার, তাই না? এই যে দেখো এখানে স্ক্রুর উপর পিঙ্ক কালার যে জিনিসটা, এটার উপর ফোর্স দেওয়া হচ্ছে, তার মানে নাট থেকে স্ক্রুর দিকে যে ফোর্স গুলা সেইগুলো দেখানো হচ্ছে এখানে। ওকে, জি স্যার। এই নাটটা তো হচ্ছে বেসিক্যালি, নাটটা স্ক্রুটা পুরোটাই হচ্ছে সার্কুলার, কিন্তু আমরা এটাকে ফ্ল্যাট করে দেখাচ্ছি এই জায়গায় আমাদের মানে বোঝার সুবিধার জন্য। এখানে তো এটা রাউন্ড শেপের, এটাকে ফ্ল্যাট করে এখানে দেখানো হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমি লিফটিং এর জন্য ইকুয়েশন গুলো লিখি, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের ইকুয়েশন, ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লিখলে এরকম পাবো। এগুলো তোমরা বহুত ইকুয়েশন স্ট্যাটিক্স ডাইনামিক্স এ করে আসছো, তো এগুলা তোমাকে দেখাতে হবে না। আশা করি এগুলো বের করতে পারবে। সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই করলে কি হয় এটা বের করতে পারবে। সো লোয়ারিং এর ক্ষেত্রেও এরকম আসবে, শুধু একটা তফাৎ হবে এখানে। এখানে দেখো পিআর এর ডিরেকশনটা যেটা পজিটিভ ছিল, এখানে সেটা নেগেটিভ হবে। কেমন? এখানে যেমন ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা নেগেটিভ ছিল, এখানে সেটা পজিটিভ হবে। জাস্ট এই দুইটাই তফাৎ। এরপর আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিফটিং এর জন্য দুটো ইকুয়েশন পাইলাম, লোয়ারিং এর জন্য দুটো ইকুয়েশন পাইলাম। এখান থেকে যদি আমরা
এন গুলাকে ভ্যানিশ করতে চাই, এন গুলাকে একদিকে নিয়ে আমরা যদি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে ভাগ করি, এই মিট করো, তাহলে লিফটিং এর জন্য ইকুয়েশন পাবো এইটা, লোয়ারিং এর জন্য মানে নিচে নামানোর ক্ষেত্রে ইকুয়েশন পাবো এইটা। জাস্ট তফাৎটা কোন জায়গায় খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে উপরে পজিটিভ, এটার ক্ষেত্রে উপরে নেগেটিভ সাইন আসছে, এটার নিচে নেগেটিভ, এটার ক্ষেত্রে নিচে পজিটিভ আসছে। এখন বলতে পারো স্যার এগুলো কি পরীক্ষায় মুখস্থ রাখতে হবে নাকি ইকুয়েশন গুলা? নো, ইকুয়েশন গুলা বইয়ে পাবা ডিরেক্ট। কেমন? এগুলো বইয়ে পাবা। তাহলে এই ফোর্স গুলা অ্যাকচুয়ালি কিসের ফোর্স? এই নাট গুলা থেকে যেগুলো স্ক্রুর দিকে যে ফোর্স গুলা আমি অ্যাপ্লাই করতেছি সেই ফোর্স গুলা। কিন্তু বেসিক্যালি আমরা যখন নাটে ধরো, আচ্ছা আরেকটু পরে এখানে দেখো এই ল্যামডাটা কি ছিল? এই ইনক্লাইনেশন যে অ্যাঙ্গেলটা সেটা না? তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি ট্যান থিটা দিয়ে প্রকাশ করি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এল, ঠিক আছে, যতটুকু উপরে উঠলো সেইটা, আর হচ্ছে কি বলে হচ্ছে তোমার ভূমিটা হচ্ছে এইটার পরিধির সমান। তাহলে একটা সার্কুলার কোন জিনিসের পরিধি হচ্ছে 2 পাই আর, বা এটাকে বলা হয় পাই ডি এম। ওইটা দিয়ে করা হয়েছে এখানে। আমরা জাস্ট এখানে ল্যামডা গুলোকে তুলে দেব। ল্যামডা গুলোকে তুলে দিতে গেলে ট্যান আনতে হবে, ট্যান আনতে গেলে আমাকে কি করতে হবে, সবগুলোকে যদি আমি কস দিয়ে ভাগ করে দেই, তাই উপরে ট্যান হবে, এটা ভাগ চলে যাবে 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা ট্যান হবে। তো ভ্যালুগুলো বসাই দিচ্ছি এখানে। রাইজ করার জন্য ইকুয়েশনটা আসবে এটা, তারপর লোয়ারিং করার জন্য ইকুয়েশন আসবে এটা। এগুলো সব বইয়েই আছে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসে। তো বেসিক্যালি আমরা নাটে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করি না, নাটে অ্যাপ্লাই করি হচ্ছে টর্ক। ধরো তুমি বোতলের একটা সিপি খুলবা, তুমি কি ওখানে ফোর্স অ্যাপ্লাই করো নাকি টর্ক অ্যাপ্লাই করো? টর্ক। তাহলে আমরা ফোর্সটাকে টর্কের ইকুয়েশনে নিয়ে যাব। তাহলে ফোর্সের সাথে ডিসটেন্স গুণ করলেই কি পেয়ে যাব, টর্ক। তাহলে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছিলাম ওই ফোর্সটা যদি পিআর হয়, আর এই সেন্টার থেকে ডিসটেন্সটা হলো ডিএম, সেন্টার থেকে এই ফোর্সের যে ডিসটেন্স ছিল এটা হচ্ছে ডিএম বাই 2, তাহলে টর্কটা কি হবে, এইটার সাথে জাস্ট ডিএম বাই 2 মাল্টিপ্লাই হবে। সিমিলারলি এটার টর্ক যদি বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, এটার সাথে জাস্ট ডিএম বাই 2 মাল্টিপ্লাই করতে হবে, মানে রেডিয়াসটা মাল্টিপ্লাই করে দিচ্ছে। এইটুকু বুঝতে পারছো তোমরা? আচ্ছা বলো তো এই এলটা কি ছিল? স্যার পি বাই 2 না? এলটা কি পি বাই 2? এটা আমরা বলতে পারি না। এটা মেইনলি হচ্ছে যদি আমরা স্ক্রুটাকে একবার ঘুরাই তাহলে এটা কতটুকু উপরে উঠবে সেই ডিসটেন্সটা হলো এল। বুঝতে পারছো? এটা যদি অনেক ঘন ঘন করে কাটা থাকে, এটা সিঙ্গেল থ্রেডের হলে সেক্ষেত্রে হয়তো পি বাই 2 হবে, কিন্তু যদি তোমার বেশি করে থ্রেড কাটা থাকে সেক্ষেত্রে কম হবে। তো এটা হচ্ছে মেইনলি একবার ঘোরানোর ফলে এই নাটটা বা স্ক্রুটা কতটুকু সরে যাবে সেই ডিসটেন্সটা হলো এল। সো আমরা ফাইনালি যে ইকুয়েশনটা দেখতে পাইছি, একটা হচ্ছে টর্ক অ্যাপ্লাই ফর লিফটিং, টর্ক অ্যাপ্লাই ফর হামনা গ্যাস্ট্রিক লোয়ারিং। হয়ে গেছে। তো দুই কেসের স্যার। জন্য বলো। স্যার এই যে 10 ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই পাই ডিএম কেন পরিধি কেন হইছে এটা বুঝি নাই। আচ্ছা এই জিনিসটাকে আমরা ফ্ল্যাট করে দেখাইছি। ওই যে বললাম একবার যদি ঘুরাই, তাহলে একবার ঘুরাইলে অনুভূমিকভাবে তুমি কতটুকু ডিসটেন্স যাবা, পাই ডিএম যাবা না? জি স্যার, বুঝছি স্যার। তাহলে উপরে উঠবা কতটুকু, এল পরিমাণ। এই তোমরা মিউট করো, তোমাদের যদি ছোট বাচ্চাদের মতো বারবার বলতে হয়। সো আমরা
ফাইনালি যে দুইটা ইকুয়েশন পাইলাম, এটা হচ্ছে একটা আমি লিফট করার ক্ষেত্রে কি রকম টর্ক দিতে হবে এবং নামানোর ক্ষেত্রে বা লোয়ারিং এর ক্ষেত্রে কি রকম টর্ক দিতে হবে। এখানে এফটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, ডিএমটা হচ্ছে পিচ ডায়ামিটার, এলটা হচ্ছে ওই যে কতটুকু লিফট হইলো সেইটা। পাই তো জানো, এফ কি জিনিস, ছোট হাতের এফ, স্মল এফ দ্বারা কি বোঝাচ্ছি? ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন স্যার, ফ্রিকশন ফোর্স নাকি ফ্রিকশন কোএফিসিয়েন্ট? কোএফিশিয়েন্ট। দ্যাটস এ ফ্রিকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তাহলে দুইটার ক্ষেত্রেই এই একই জিনিসগুলাই লাগতেছে, খালি জাস্ট প্লাস মাইনাসের তফাৎ। তো এখানে দেখো লোয়ারিং এর মিউ স্যার, মানে আমরা যেটা মিউ বলে জানি এটা। হ্যাঁ হ্যাঁ, যেটা মিউ বলে জানি সেটাই হচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো যে দুইটার জন্য ইকুয়েশন অনেকটা কাছাকাছি। সো রাইজ করার ক্ষেত্রে এইটার ভ্যালু কি কখনো 0 হতে পারে? এই ইকুয়েশনটার ভ্যালু কখনো 0 হতে পারে? দেখো তো। মনে হচ্ছে স্যার হবে। কিন্তু এইটা লোয়ার করার ক্ষেত্রে বা আমার লোডটা নিচে নামানোর ক্ষেত্রে টর্কটা কি 0 হতে পারে? দেখো তো। স্যার লেন্থ বেড়ে গেলে হতে পারে। না, এখানে ইকুয়েশন থেকে দেখো না, এই দুটা যদি ইকুয়াল হয়, এল এবং এটা যদি ইকুয়াল হয়, তাহলে টিএল এর ভ্যালু কত হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। তার মানে কি এটা দাঁড়াচ্ছে? ইনফাইনাইট হতে পারে টি আরটা। এটা ইনফাইনাইট হতে পারে। ইনফাইনাইট হওয়া আমার টার্গেট না। আমার হচ্ছে যে দেখো টর্ক কিন্তু 0 হতে পারে। তার মানে কি, তুমি কোনো টর্ক অ্যাপ্লাই করতেছো না কিন্তু জিনিসটা নিচে নামতেছে, এরকম হতে পারে কি না? জি স্যার। হ্যাঁ হবে স্যার। তুমি ধরো একটা নাট একটা বোল্টের উপর রাখছো, ইন কেস যদি ফ্রিকশন অনেক অনেক কম হয় তাহলে কি হবে? নাটটা অটোমেটিক নিচে নামবে না? সিমিলারলি তুমি যদি এখানে একটা অ্যাপ্লাইড ফোর্স দাও, ফ্রিকশন যদি অনেক কম থাকে এখানে নাট এবং স্ক্রুর মাঝখানে, এই অ্যাপ্লাইড ফোর্সের কারণে কি হবে? জিনিসটা নিচে নামবে না? তোমাকে অ্যাডিশনালি আর কোনো টর্ক এখানে অ্যাপ্লাই করতে হবে না। বুঝতে পারছো আমার কথাটা? তো এরকম হতে পারে লোয়ারিং করার ক্ষেত্রে তুমি যদি কখনো ফ্রিকশন এত কমাই ফেলো যে জিনিসটা অটোমেটিক নিচে নামতেছে, মানে তোমাকে অ্যাপ্লাইড কোনো টর্ক প্রয়োগ করতেই হচ্ছে না, মানে টর্ক অ্যাপ্লাই করতেই হবে না, জাস্ট অটোমেটিক সে নিজের ওয়েটের জন্য বা ওই অ্যাপ্লাই লোডের জন্যই নিচে নামবে, এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে? এটা কখন হবে? যখন ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা অনেক কম হবে বা ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কম হবে। তো তুমি যদি কোনো কিছু ধরো এরকম নিচে নামাতে চাও, সে যদি অটোমেটিক নিচে নামে, এটা কি তোমার জন্য ভালো নাকি খারাপ? স্যার ভালো খারাপ না স্যার। করা লাগতেছে। এটা কিন্তু খারাপ। তুমি ধরো স্যার, কোনো কিছু ধরে নিচে রাখতে স্যার। নামাতে যাচ্ছ কিন্তু তোমার তার উপর কোনো কন্ট্রোল নাই, সে নিজে থেকেই নিচে নামতেছে, এটা কি তোমার জন্য খারাপ না? তুমি কখন নামাবা, কিভাবে নামাবা, কত স্পিডে নামাবা, এটা তোমার হাতে নাই, সে নিজে অটোমেটিক নিচে নামতেছে, তো এটা তোমার জন্য অবশ্যই খারাপ। এই জন্য কি করতে হবে আমাকে? সেলফ লকিং, মানে এইটার ভ্যালুটা সবসময় 0-র চাইতে বড় রাখতে হবে, কখনো 0 বা 0-র চাইতে কম রাখা যাবে না, তাহলে অটোমেটিক সে নিচে নেমে যাবে। বুঝতে পারছো? তার মানে কি করতে হবে, আমার এইটার ভ্যালুটাকে কখনোই 0 রাখা যাবে না, 0-র চেয়ে বড় রাখতে হবে। এটা যদি 0-র চাইতে বড় হয় তাহলে এইটা হতে হবে না? ইয়েস স্যার। তার মানে আমাকে ফ্রিকশন ফোর্সটা কি রাখতে হবে? এল বাই, মানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা রাখতে হবে এল বাই পাই ডিএম। তো এল বাই পাই ডিএম ছিল কি 10 ল্যামডা না? জি স্যার। জি তাহলে স্যার। এফ এর ভ্যালু বা ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা সবসময় 10 ল্যামডার চাইতে বড় রাখতে হবে, তাহলে আমার সেলফ লকিং হবে। সেলফ লকিং মানে নিজে নিজেই লক হয়ে থাকবে, মানে নিচে নামবে না, লক করে রাখবে। তারপর তুমি যখন লোড অ্যাপ্লাই করবে, কি বলে, টর্ক অ্যাপ্লাই করবে, তখন নিচে নামবে, তার আগে নিচে নামবে না। স্যার আমরা তো 10 ল্যামডা দিয়ে মিউটা বের করি স্যার, এক্ষেত্রে আমি এটা বেশি রাখতে হবে আবার। 10 ল্যামডা দিয়ে মিউ বের করতে তোমরা ইন্টারমিডিয়েটে, জি স্যার। ইন্টারমিডিয়েটে কিন্তু 10 ল্যামডা থেকে মিউ বের করতে, ওইটা ছিল হচ্ছে, ওইটাও এরকমই যে ঠিক কতটুকু মানে ফ্রিকশন ফোর্স থাকলে আমার জিনিসটা অটোমেটিক নিচে নামবে না। ঠিক আছে? এটা আমরা এখান থেকে বের করতাম ইন্টারমিডিয়েটে।
সো এখানে দেখো ওইরকমই একটা ইকুয়েশন আসছে, এফ ইজিক্যাল টু tan ল্যামডার চাইতে যদি একটু বড় হয় তাহলে এই জিনিসটা অটোমেটিক লক হয়ে থাকবে, সে অটোমেটিক নিচে নামবে না, এটাই আমরা বুঝাচ্ছি। সো এটা কিন্তু শুধুমাত্র লোয়ারিং এর ক্ষেত্রে, রাইজিং এর ক্ষেত্রে কিন্তু এরকম নাই। কারণ উপরে তুলতে গেলে মানে কোন দুনিয়ার কোন শক্তি আছে যে ওটা অটোমেটিক উপরে উঠবে? সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এখানে করতে হয় না, বাট এটার ক্ষেত্রে করতেই হবে। তো হোয়াট এভার, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে লোড কিন্তু উপরেই তুলি, নিচে নামানোর ক্ষেত্রে খুব কমই এটার ব্যবহার আছে, বেশিরভাগ ক্ষেত্রে উপরেই তুলি। তো আমরা যদি আরো কিছু জিনিস দেখি এখানে, যে উপরে তোলার ক্ষেত্রে সবচাইতে কম টর্ক অ্যাপ্লাই করতে হবে কখন বলো তো? ধরো আমি এই কম্বিনেশনের জন্য এই নাট স্ক্রুর মাধ্যমে কোনো একটা জিনিসকে উপরে তুলব, তো সবচাইতে কম টর্ক অ্যাপ্লাই করতে হবে কখন? যখন ফ্রিকশন ফোর্স টোটালি জিরো হবে তখন না? জি স্যার। কারণ ফ্রিকশন ফোর্সের জন্য দেখো আমার এখানে এডিশনালি টর্ক বেশি লাগে। ফ্রিকশন ফোর্স এই এফটা যদি জিরো হয়ে যায়, এই অংশটা ফ্রিকশন কোএফিসিয়েন্টের অংশটা জিরো হয়ে গেলে আমার নিচের পার্টটাও ছোট হয়ে যাবে, নিচের পার্টটাও ছোট হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমার টিআর কিন্তু অনেক কমে যাবে। সো এটাই বলা হয়েছে দেখো, when f is equal to 0 required torque is minimum। সো সেক্ষেত্রে রিকোয়ার্ড টর্কটা হবে এইটা, এখানে f এর ভ্যালু 0 বসাও, এইটা হবে কিন্তু। তো তাহলে আমি যদি এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে কি করব? এফিসিয়েন্সিটা হবে যে আমার মিনিমাম কতটুকু টর্ক লাগে সেইটা, আর হচ্ছে আমার অ্যাকচুয়ালি টর্ক লাগতেছে কতটুকু সেইটা, ঠিক আছে? এই দুটা যদি রেশিও করি তাহলে এফিসিয়েন্সিটা পেয়ে যাবে। এটার ভ্যালু সবসময় একের সাথে কম হবে না, কারণ উপরের অংশটা যেটা আছে এটা তো সবচেয়ে ছোট, মানে মিনিমামটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়াল কেসে কিছু ফ্রিকশন থাকবে, সেটার জন্য টিআর এর একটা বড় ভ্যালু থাকবে, তার কারণে এটার আলটিমেটলি ভ্যালুটা হবে একের সাথে ছোট। সো এফিসিয়েন্সি বের করতে বললে আমরা এইভাবে পাওয়ার স্ক্রুর এফিসিয়েন্সি বের করব। বোঝা যাচ্ছে? জি স্যার। এগুলো জিনিসগুলো খুবই ইজি, এবং এগুলো ইকুয়েশন গুলো বইয়ে একটার পর একটা করা আছে, আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা বুঝাই দিচ্ছি। এরকম সিরিয়ালি একটা ম্যাথও আছে, আমি ম্যাথটাও দেখাবো আজকে। এবার আরেকটা জিনিস অ্যাড হয়েছে দেখো, নিচে একটু আগে শুধুমাত্র নাটটা এবং কলার ইয়াটা ছিল, কি বলে তোমার স্ক্রুটা ছিল, কিন্তু উপরে যে লোডটা থাকবে এই লোডটাকে ধরে রাখার জন্য একটা কলার থাকবে না? তা না হলে তো লোডটা ধরে রাখা যাবে না। এই যে উপরে যে লোডটা Yes, আছে এই লোডটাকে ধরে রাখার জন্য একটা কলার লাগবে। কলারের কাজ হচ্ছে মেইনলি ওটাকে সাপোর্ট দেয়া। তাহলে তুমি যখন এই স্ক্রুটাকে ঘুরাবা তাহলে কলারের সাথে এই যে উপরের লোডটা আছে এর একটা ফ্রিকশন হবে না এখানে এই জায়গাগুলোতে? হ্যাঁ। তাহলে ফ্রিকশনের জন্য অ্যাডিশনালি আরেকটু টর্ক বেশি অ্যাপ্লাই করতে হবে না? জি স্যার। তাহলে ওই কলারের জন্য, শুধুমাত্র কলারের জন্য, কলারের যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট এফসি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কলারের জন্য অ্যাডিশনালি কতটুকু টর্ক বেশি অ্যাপ্লাই করতে হবে সেটা কি হবে? টিসি। তো কতটুকু টর্ক বেশি অ্যাপ্লাই করতে হবে? টর্কের ইকুয়েশন হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স যদি হয় এফ, টোটালি এফ, এ পাশে এফ বাই টু, এ পাশে এফ বাই টু, মেইনলি কিন্তু এফ বাই টু মিলে হবে এফ। তাহলে এই হলো ফোর্স ভার্টিক্যালি অ্যাপ্লাই করতেছি। তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি হয় এফ সি, তাহলে ফ্রিকশন ফোর্স হবে এফ ইনটু এফ সি। তাহলে এটা হলো ফ্রিকশন ফোর্স এফ ইনটু এফ সি। যেহেতু আমার টর্ক বের করতে হবে, এই ফ্রিকশন ফোর্সের সাথে এই ডিসটেন্সটা গুণ দিছি আমি, ডিসি বাই টু, মানে কলারের যে ডায়ামিটার সেটা ডিভাইডেড বাই টু, মানে কলারের রেডিয়াস। সোজা কথা, ফ্রিকশন ফোর্সের সাথে রেডিয়াসটা গুণ দেওয়া আছে। তো এইটা হলো অ্যাডিশনালি আমাকে আরো কতটুকু টর্ক অ্যাপ্লাই করতে হবে যদি আমার কলারে ফ্রিকশন প্রেজেন্ট থাকে। যদি কখনো কোনো কোশ্চেনে বলে কলারে কোনো ফ্রিকশন নাই,
সেক্ষেত্রে আমরা এইটার ভ্যালু 0 ধরে নেব, মানে এই অংশটা থাকবে। বুঝতে পারছো? জি স্যার। সো এবার আমরা কিছু এতক্ষণ যেগুলো দেখা হলো এগুলো মেইনলি হচ্ছে ফোর্স টর্ক, যেগুলো স্ট্যাটিক ডাইনামিক থেকে আমরা পাইতাম সেগুলো দেখা হইলো। কিন্তু আমরা তো পড়তেছি মেশিন ডিজাইন, সলিড মেকানিক্স, এই জায়গাগুলোতে কি থাকবে? সলিড মেকানিক্স বলো, মেশিন ডিজাইন বলো, এই জায়গাগুলোতে যদি আসি আমার স্ট্রেস থাকবে। আমাকে স্ট্রেস নিয়ে এখন চিন্তা করতে হবে। এতক্ষণ আমরা টর্ক, ফোর্স এগুলো নিয়ে চিন্তা করলাম, এখন আমাকে চিন্তা করতে হবে স্ট্রেস নিয়ে। তাহলে কি কি স্ট্রেস হতে পারে আমরা যদি একটু একটু দেখি। দেখো, ফার্স্ট অফ অল দিছি ম্যাক্সিমাম নমিনাল শেয়ার স্ট্রেস। তুমি যেহেতু এটাকে একটা টর্ক অ্যাপ্লাই করতেছো, এই সিস্টেমটাকে বা এই স্ক্রুটাকে তুমি একটা টর্কের মধ্যে রাখতেছো, তাহলে কোনো কিছুকে যদি টর্কের মধ্যে রাখি তাহলে এখানে একটা টর্শন কাজ করবে, টর্শনের জন্য একটা টর্শনাল শেয়ার স্ট্রেস থাকবে। তো এই টর্শনাল শেয়ার স্ট্রেসটা কি হবে? টাউ। টর্শনাল শেয়ার স্ট্রেসের ইকুয়েশন কি ছিল? টিসি বাই জে। টি হলো এই কতটুকু টর্ক আমি অ্যাপ্লাই করলাম সেটা, আর জে হচ্ছে কি ছিল? পাই বাই 32 e to the power 4। আমি ওভারঅল যদি জিনিসটাকে সিম্পলিফাই করি তাহলে শেয়ার স্ট্রেসের জন্য মানে টর্কের জন্য বা টর্শনের জন্য শেয়ার স্ট্রেস আসবে এইটা টিসি বাই জে। এরপর আসো অ্যাক্সিয়াল স্ট্রেস। যেহেতু উপর থেকে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি এফ, এটা কম্প্রেসিভ নাকি টেনসাইল? কম্প্রেসিভ। কম্প্রেসিভ। এবং এইটার জন্য তাহলে অ্যাক্সিয়াল স্ট্রেসটা কি হবে? এফ বাই এ। সিম্পলি এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কত? পাই আর স্কয়ার না, বা পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। এটার যে রেডিয়াস বা এটা ডায়ামিটারটাকে বলছি আমরা ডিআর। তাহলে এটা ডায়ামিটার যদি ডিআর হয়, ডিআর বলতে অ্যাকচুয়ালি কিন্তু যখন ফার্স্ট অফ অল তোমাদের দেখাইছিলাম যে ডিআর ডিএম, ডিএমটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার আর ডিআরটা হচ্ছে রুট ডায়ামিটার, মানে সবচেয়ে মিনিমাম যে ডায়ামিটারটা সেটা হচ্ছে ডিআর। ঠিক আছে, সবচেয়ে মিনিমাম যেটুকু ডায়ামিটার সেটা হলো ডিআর। তাহলে অ্যাক্সিয়াল স্ট্রেসটা হবে এফ বাই এ এবং এটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, এরপর আসো এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটার উপর যদি আমি এভাবে ফোর্স অ্যাপ্লাই করি, এটা একটা কলামের মতো রিঅ্যাক্ট করবে কিনা? জি স্যার। এটা একটা কলামের মতো রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, তো এটা যদি একটা শর্ট কলাম হয়, শর্ট কলামের ক্ষেত্রে আমরা জানি যে বি জনসন বাকলিং যে ফর্মুলা আছে এটা ইকুয়েশন 443 তে আছে। সো এটা আসলে কলামের জন্য বাকলিং করতে পারে। সেক্ষেত্রে আমার ক্রিটিক্যাল লোড কত হবে এটা কিন্তু আমরা কলামের ইকুয়েশন থেকে পেয়েছিলাম। তো এখন বলতে পারো স্যার এটা কি এত কিছু কেন লাগতেছে এই জায়গায়? তো এটা যদি তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করো, কত ফোর্সের জন্য ডিজাইন করতেছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার আসলে ডিজাইন প্যারামিটার গুলো কেমন। এই অধ্যায়ে এই চ্যাপ্টারে ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা লাগে না, কলাম বাকলিং এর আমরা এটা যেহেতু এটা নিজেই ইটসেলফ একটা বিশাল বড় ম্যাথ, তো এটা আমরা দেই না এখানে। এই ছোট ছোট যেগুলো আছে এগুলো দিই। সো কলাম বাকলিং এর এরকম ম্যাথ হয়তো তোমাদেরকে ইএসআর করাইছে। শর্ট কলামের ক্ষেত্রে ক্রিটিক্যাল কতটুকু লোড সে নিতে পারে, এর চেয়ে বেশি নিলে সে বাকল করবে। সো এটা আমাদেরকে এখান থেকে ডিজাইন করতে হবে। এরপর আসো আরো কিছু স্ট্রেস, যেমন হচ্ছে বেয়ারিং স্ট্রেস। বেয়ারিং স্ট্রেসের নাম শুনছো কখনো? জি স্যার, গত চ্যাপ্টারেই তো করাইছিল। বেয়ারিং স্ট্রেস না, বেয়ারিং স্ট্রেস আমি পড়িনি, এটা তোমাদের এসএমএস ছিল।
নাট বোল্টের ক্ষেত্রে বেয়ারিং স্ট্রেস নামে একটা স্ট্রেস আছে, এটা তোমাদের একটু জানা দরকার। এটা কেমন, যদি একটু এই ফিগারটা থেকে বলি। বেয়ারিং স্ট্রেস হচ্ছে আমি যে উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই নাট গুলা, সরি এই কি বলে তোমার থ্রেড গুলা, এই স্ট্রেসটাকে, এই ফোর্সটা কিন্তু বেয়ার করতেছে, ঠিক আছে, এই থ্রেড গুলা মানে এই প্রত্যেকটা থ্রেডে বেয়ার করতেছে। তো যত বেশি থ্রেড এখানে এঙ্গেজ থাকবে, প্রত্যেকটা থ্রেডের উপর ফোর্স তত কমে যাবে না। আমার যদি 10টা থ্রেড এখানে এঙ্গেজ থাকে, তাহলে একটা থ্রেডে যেরকম ফোর্স পড়বে, আমার যদি 5টা থাকে তাহলে সেক্ষেত্রে আরো বেশি পড়বে। তো এই জন্য এই বেয়ারিং স্ট্রেস বের করার জন্য আমাকে এখানে হিসাব করতে হয় আসলে কয়টা থ্রেড এঙ্গেজ অবস্থায় আছে। যেমন এই কেসে দেখো কয়টা থ্রেড আছে, 1 2 3 4টা, ঠিক আছে। তাহলে এই যে আমার টোটাল ফোর্স এফ ছিল, এই এফ ফোর্সটা এখানে 4টা থ্রেডে ভাগ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো বেয়ারিং স্ট্রেস বের করতে গেলে আমাকে কি করতে হবে, ওই টোটাল ফোর্সটাকে দেখো কি করা হয়েছে, প্রথমে এনটি দিয়ে ভাগ করা হয়েছে, এফ বাই এনটি দিয়ে। এনটি হচ্ছে ইজ আ নাম্বার অফ এঙ্গেজ থ্রেড, থ্রেড যত বেশি থাকবে বেয়ারিং স্ট্রেস তত কম হবে। পাই ডিএম বাই পি2 এটা হচ্ছে যে কতটুকু এরিয়াতে সে এই স্ট্রেসটা ক্যারি করতেছে, এই ফোর্সটা ক্যারি করতেছে। পাই ডিএম হচ্ছে এটার লেন্থ, বা এটাকে বলতে পারো তোমরা, এটাকে যদি ফ্ল্যাট আকারে আমরা দেখাই তাহলে এটার পেরিমিটার বা পরিসীমা। আর পি বাই 2 হচ্ছে এই পিসের অর্ধেক বা এই থ্রেডের উইথ। সো এটা তোমাদের বেয়ারিং স্ট্রেস সলিড মেকানিক্সে পড়ানো হয়েছিল, তোমরা একটু ওইখান থেকে জিনিসটা রিভিউ করে নিবা, ঠিক আছে, যে বেয়ারিং স্ট্রেসটা কেমন ছিল, তাহলে তোমাদের মনে পড়বে। এটা তোমাদের ইকুয়েশন মুখস্থ রাখতে হবে না, এটা তোমরা ডিরেক্ট বইয়েই পাবা। তো এখানে অ্যাডিশনালি একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এনটিটা কি জিনিস। এই এনটিটা হচ্ছে নাম্বার অফ এঙ্গেজ থ্রেড, জয়টা থ্রেড এঙ্গেজড অবস্থায় থাকবে। এরপর আসো বেন্ডিং স্ট্রেস। সো দেখো আমি যদি এরকম করে একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করি, এটা একটা ক্যান্টিলিভার বিমের মতো বিহেভ করবে না এই থ্রেডটা। আমি যদি এইভাবে একটা ফোর্স এই থ্রেডের উপর অ্যাপ্লাই করি, তাহলে এটা একটা ক্যান্টিলিভার বিমের মতো বিহেভ করবে না? জি স্যার। তাহলে ক্যান্টিলিভার বিমের মতো যদি বিহেভ করে, তাহলে এখানে একটা কি থাকবে, বেন্ডিং স্ট্রেস থাকবে না? সেই বেন্ডিং স্ট্রেসটা হবে হলো এইটা। এখন বলতে পারো এটা কিভাবে আসলো স্যার, এটার ফর্মুলা কি, বেন্ডিং স্ট্রেসের জন্য এমসি বাই আই, ওইটাকে সিম্পলিফাই করলে এইটা আসবে। এরপর আসো ম্যাক্সিমাম ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস। তো এইটা যেহেতু একটা বিমের মতো কাজ করতেছে, তাহলে অবশ্যই এখানে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেসও থাকবে। সেটার ফর্মুলা আমরা কি শিখছিলাম, 3v/2a। কেমন, এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে এইটা আসে। এটা ম্যাক্সিমাম কোন জায়গায় হয় বলতে পারো, ট্রান্সভার্স শেয়ার স্ট্রেসটা কোন জায়গায় ম্যাক্সিমাম হয়? ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস হচ্ছে মিডল, যে জায়গাটায় এরকম একটা বিম যদি হয়, এটা মিডল যে সেকশনটা আছে, এই জায়গায় হচ্ছে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। এরকম মিডল কোনো পোরশন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের। যদি কখনো বলে এটা কোথায় হবে, তাহলে বলতে হবে যে এই থ্রেডের মিডল যে কোনো একটা পোরশন হবে। এই গেল হচ্ছে তোমাদের যতগুলা স্ট্রেস এখানে থাকতে পারে সেগুলোর একটা ব্রিফ আলোচনা এখানে। আবার একটু বলে নেই শুরু থেকে। একটা হতে পারে হচ্ছে তোমার এই টর্শনের জন্য, আমরা যে এখানে টর্ক অ্যাপ্লাই করতেছি, এই টর্শনের জন্য একটা টর্শনাল শেয়ার স্ট্রেস থাকতে পারে। যেহেতু আমি এখানে উপর থেকে একটা লোড দিচ্ছি, এটা একটা কম্প্রেসিভ স্ট্রেস এখানে ফিল করতে পারে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস।
যেহেতু এটা একটা শর্ট কলামের মতো দেখাচ্ছে, উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করতে, সেটা বাকলও করতে পারে, সেটার জন্য আমার এই যে বাকলের ইকুয়েশন, যেহেতু এখানে থ্রেড গুলা উপর থেকে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেটা বেয়ার করতেছে, মানে বহন করতেছে, এটার জন্য একটা এখানে বেয়ারিং স্ট্রেস থাকবে। আর যেহেতু এইখানে এইটাকে যদি আমি ছোট্ট একটা ক্যান্টিলিভার বিমের মতো চিন্তা করি এই থ্রেডটাকে, তাহলে এই ক্যান্টিলিভার বিমটা আমার একটা ফোর্স ক্যারি করতেছে, সেই ফোর্সটা হলো এফ, আমি উপর থেকে যে লোডটা দিচ্ছি সেইটা। এই ফোর্স ক্যারি করার কারণেও কিন্তু সে একটা এখানে বেন্ডিং স্ট্রেস ফিল করতেছে। এই বেন্ডিং স্ট্রেসটা কোন জায়গায় ম্যাক্সিমাম? একটা ক্যান্টিলিভার বিমের বেন্ডিং স্ট্রেস কিন্তু আমরা দেখছিলাম ফিক্স যে জায়গাটা, ওই জায়গাটাই ম্যাক্সিমাম, মানে এই জায়গাটা। এরপর এটা যেটা একটা বিম, এই বিমের কারণে সে কিন্তু একটা এখানে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস ফিল করতেছে, সেটা পাবো আমরা এই ইকুয়েশন থেকে। এই সবগুলা হচ্ছে মেইনলি আমার এই ফোর্স গুলার কারণে কি পরিমাণ স্ট্রেস পাচ্ছে সেগুলো। এখানে অনেকগুলো স্ট্রেস আছে, যখন যেটা বের করতে বলা হবে সেটা বের করতে হবে। বুঝতে পারছো? স্যার হিসাবে হিসাবে তো তাইলে এখানে স্যার সব রকমের স্ট্রেসই পাওয়া গেল। হ্যাঁ, এখানে কিন্তু দেখো সব রকম স্ট্রেসই আছে। তো সব রকম স্ট্রেস থাকুক, এটা আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে কোন জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রেস ফিল করতেছে সেইটা বের করা। দেখো, এটাকে যদি আমরা একটা পাওয়ার স্ক্রু ওইভাবে চিন্তা করি, শর্ট, এটাকে যেটা কি বলে হচ্ছে তোমার ক্যান্টিলিভার বিম চিন্তা করি, তাহলে এই ক্যান্টিলিভার বিমের জন্য বেন্ডিং স্ট্রেসটা হলো ম্যাক্সিমাম এই জায়গাটাতে। কারণ আমরা জানি যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মোমেন্ট বেশি হচ্ছে সবচাইতে ফিক্স যে জায়গাটা, সেই জায়গাটাতে, এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটাতে বেন্ডিং স্ট্রেসটা আমার সবচেয়ে বেশি এই জায়গাটাতে। আমি যখন উপর থেকে ফোর্স দিচ্ছি, এটা কম্প্রেশন ফিল করতেছে, তাহলে এখানে একটা কম্প্রেসিভ স্ট্রেসও আছে, তাই না? তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটাই ফেল করতে পারে। বাস্তবে যতগুলা পাওয়ার স্ক্রু ফেল করে এই জায়গাটার জন্যই ফেল করে, মানে এই জায়গাটাতে স্ট্রেসটা সবচেয়ে বেশি থাকে। তো এই জন্য আমরা যেটা করব, এই জায়গার একটা কম্পোনেন্ট হিসাব করব ফ্রম দা কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি উপরের দিকে ওয়াই অ্যাক্সিস আর এইদিকে যদি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করলে একটা টপ অফ দা রুট, এই রুটের টপ এই জায়গাটাতে রুট বোঝো তো, ওই যে বললাম যে এটা হচ্ছে, এটাকে বলা হয় সেস্ট, এটাকে বলা হয় রুট। তো সেস্টে তো বেন্ডিং স্ট্রেস থাকবে না, বেন্ডিং স্ট্রেস থাকবে হচ্ছে এই রুটে। তো এই রুটেই মেইনলি হচ্ছে সবগুলা স্ট্রেস অ্যাক্ট করে, যার কারণে আমরা মোটামুটি সবগুলা স্ট্রেস এখানে থাকে। তো এই জন্য এই রুটটাকেই নেব আমরা, ফেল করলে এই রুটেই করবে। তাহলে রুটেই যদি করে সেক্ষেত্রে দেখো কোনটা কেমন হবে। বেন্ডিং স্ট্রেসটা যেহেতু এখানে টেনশনে থাকে, যেহেতু এখানে টেনজাইল ফোর্সের মতো, কারণ উপরের দিকে টেনশন থাকবে এবং নিচের দিকে কম্প্রেশন থাকবে, তাহলে বেন্ডিং স্ট্রেসটা এই জায়গায় হবে টেনজাইল, এবং সেটার ভ্যালু হবে সিগমা এক্স, মানে এক্স ডিরেকশন বরাবর, সেটা হবে 6x ডিভাইডেড বাই এটা, এই যে বেন্ডিং স্ট্রেসের যেটা। ঠিক আছে, এবার আসলে উপর থেকে যে আমি কম্প্রেশন দিচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্প্রেশন দিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ ডিরেকশনে, তাই না? কম্প্রেশনের জন্য যে ফোর্সটা স্ট্রেসটা সেটা হলো সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4f বাই পাই ডিআর স্কয়ার। এটা আমরা আগের স্লাইডে বের করছি, এবং এটা বলছিলাম যে উপর থেকে ফোর্স দেওয়ার কারণে এটা কম্প্রেসিভ ফোর্স, এই জন্য দেখো সিগমা ওয়াইটা হচ্ছে নেগেটিভ। এরপর আসো ওয়াইজেড যে প্লেনটা আছে, এই ওয়াইজেড প্লেনে কিন্তু সে টরশন একটা পাবে। ঠিক আছে, যেহেতু এটা একটা টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, এটা একটা টরশন পাবে। ওয়াইজেড প্লেনে যে টরশনটা হবে এটা হলো 16t ডিভাইডেড বাই পাই ডি আর কিউব, এটা আগের স্লাইডে বের করছি। সো এই ম্যাক্সিমাম তিনটা স্ট্রেস থাকতেছে আমার এই জায়গাটাতে, টপ রুটটাতে। সো এই জন্য আমাকে যখন ফেইলিওর অ্যানালাইসিস করতে বলা হবে, তখন আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব, কারণ ফেল করলে এই জায়গাতেই ফেল করতে পারে।
কেমন? এই বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তো আর বাকি কিন্তু দেখো এই পয়েন্টে আর কোনো ফোর্স নাই, স্ট্রেস নাই। এই পয়েন্টে দেখো ট্রান্সভার্স স্ট্রেস তোমাদেরকে বলছিলাম ম্যাক্সিমাম হবে মিডল সেকশনে, ট্রান্সভার্স স্ট্রেস কিন্তু উপরে 0। এই জন্য কিন্তু দেখো ট্রান্সভার্স স্ট্রেসের কোনো জিনিসপত্র এখানে আসে নাই। তারপর আগের স্লাইডের মেইনলি এই দুইটা আসছে এখানে, একটা হচ্ছে শেয়ার স্ট্রেস আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। তাহলে আমাকে যদি ফেলিওর অ্যানালাইসিস করতে বলা হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে এই জায়গাতে ফেল করতে পারে, আচ্ছা টপ রুট। এরপর একটা থিওরি আছে যে এই সবগুলা স্ট্রেস থেকে আমি একটা স্ট্রেসে কনভার্ট করব, সেটা হচ্ছে ডিস্টরশন এনার্জি থিওরি। আমি মনে করছিলাম তোমাদের ফেলিওর থিওরি পড়ানো হয়ে গেছে, এখানে ফেলিওর থিওরিটা লাগবে। সো এই জিনিসগুলা তোমাদের কাছে একটু আফসা আফসা লাগতে পারে, যখন স্যার ফেলিওর থিওরি পড়াবে তখন এটা ক্লিয়ার হবে। সো ফেলিওর থিওরিতে একটা স্ট্রেস বের করা হয়, এটাকে বলা হয় ভন মিসেস স্ট্রেস। ঠিক আছে, ভন মিসেস নামে একজন লোক এই স্ট্রেসটা বের করছিল। এই ফর্মুলা দিয়ে আমি ম্যাটেরিয়ালটা ফেল করবে কিনা এটা বের করতে পারি, এটাকে বলে ভন মিসেস স্ট্রেস। এটা এই ইকুয়েশন থেকে পাই। এই ইকুয়েশনটা আছে হচ্ছে ফেলিওর থিওরি চ্যাপ্টারে। কেমন, তোমরা ওইটা ওখান থেকে পাবা। আজকে যে জিনিসপত্রগুলো পড়ানো হলো তোমাদের, এগুলো ক্লিয়ার হবে যদি আমি একটা ম্যাথ করাই, কিন্তু ম্যাথটা আজকে করানোর সময় হচ্ছে না। একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো। তোমরা হচ্ছে মোটামুটি আজকের যে থিওরি গুলো দেখানো হলো এগুলো একটু বইয়ের সাথে মিলাই একটু মনে রাখবা। এগুলো এমন না যে একদম হুবহু ইকুয়েশন মুখস্থ রাখতে হবে, কোন ইকুয়েশনটা কোথায় আছে জাস্ট এইটা যেন তুমি বই খুললে বের করতে পারো, এটা ইনশিওর করতে হবে।